ও হ্যালো, গুড মর্নিং। আজকে চলে এসেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওয়ার্কআউট করতে আসার আগে আমি রান্নাটা একেবারে সেরে নিয়েছি। আজকে করেছি ইলিশ ভাপা, দুর্দান্ত রেসিপি। আজকে আমার মনের মতন রেসিপি করেছি। কিভাবে করেছি একটু বলে দিচ্ছি। ইলিশ মাছকে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। তারপরে সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। সর্ষে বাটার সময় নুন অবশ্যই দেবেন, তাহলে কি বলুন তো, সর্ষেটা তেতো হয় না। এরপর একটা টিফিন বক্স নিয়ে প্রথমে কি করব, সর্ষে বাটাটা অল্প করে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। তার উপরে ওই ইলিশ মাছটা দিয়ে দেবো, তার উপরে আবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল, পুরো ইলিশ মাছে মাখামাখি হয়ে গেল। এরপরে উপর থেকে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে ভাপে বসিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল। আমার অন্য কিছু কাটাকাটনি করতে হলো না। ব্যাস তৈরি হয়ে গেল ফাটাফাট ইলিশ মাছের ভাপা। আর এখন আমি চলে এলাম ওয়ার্কআউট করতে আমার চেম্বারে। হ্যাঁ ফ্রেন্ডস, একটা কথা বলে রাখি, হয়তো তোমাদের মধ্যে এরকম হয়তো নিজেরাও থাকতে পারো, অথবা তোমার পরিচিত মা বাবা বা আরো বয়স্ক যারা ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে হয় হাঁটু ব্যথা প্রবলেম। তা হাঁটু ব্যথার উপরে আমি যেমন আজকের একটু তোমাদের বলতে চাই, এবং আমি নিজেও সেটা কেয়ার করার চেষ্টা করি। আমাদের যখন 30-35 বছর বয়স থাকে তখন তো আমরা বিন্দাস থাকি। অল্প অল্প একটু জানান দেয় যে হাঁটু ব্যথা হচ্ছে, বা হালকা হালকা একটু কটকট করে আওয়াজ কখনো কখনো এরকম কারোর কারোর হয়ে থাকে। 35-40 মোটামুটি কাছাকাছি গেলেই এই সমস্যা হতে থাকে। কিন্তু কি করা যাবে, আমরা তো নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকি, সেই সময় ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, নিজের কেরিয়ার নিয়ে এত ব্যস্ত থাকি যে নিজেদের দিকে খেয়াল করার সময়ই হয় না। না এক্সারসাইজ করি, আর না আমরা ঠিক মতন ডায়েট নিই। আর এদিকে বেশিরভাগ যেটা দেখা যায় যে একটু ওভারওয়েট হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়। তো তখন আমরা কি কি এক্সারসাইজ করতে পারি দেখুন। তখন আমরা কি কি এক্সারসাইজ করলে এই হাঁটু ব্যথাকে আমরা রোধ করতে পারি। আর যাদের হাঁটু ব্যথা হয়ে গেছে বা এরকম হওয়া দেখা যায় যে যাদের নি রিপ্লেস হয়ে গেছে, তাদের মধ্যেও এই সমস্ত প্রবলেম দেখা যায় যে তারপরেও একটু ব্যথা প্রবলেম, বা ঠিক মতন এক্সারসাইজ না করলে যা হয়। অবশ্যই এক্সারসাইজ গুলো দেখো, আমি যেটা ফলো করি। আর আমি সবাইকে বলেও থাকি যে এক্সারসাইজ গুলো অবশ্যই তোমরা করো। কিন্তু প্রথম যে এক্সারসাইজটি করব সেটি এমন জায়গায় বসবো যে তাতে কিনা যাতে পাটা মাটিতে ঠেকে থাকে। কেন কি, আমি যখন পাটা বেঁকাবো তখন মাটির সাথে পা থাকলে আমার বেঁকাতে সুবিধা হবে। পা দুটো এরকম তো সোজা করে বসলাম, বসে এবারে একটা পা আমি এভাবে সাইড করে নিলাম, পায়ের পাতাকে সাইড করে এবারে এই অবস্থায় আমি তুলবো। দেখুন সাইড করে তুলেছি, সোজা করে নয় কিন্তু সাইড করে তুলে আমি 10 সেকেন্ড রাখলাম, হোল্ড করলাম। যাদের খুব প্রবলেম আছে, মানে বেশিক্ষণ রাখতে পারবে না, সে 5 সেকেন্ড রাখো, কোনো অসুবিধা নেই। রেখে তারপরে আবার সোজা করে নিচে না রাখলাম। আবার পায়ের পাতাটাকে আমি বাঁকিয়ে নিলাম, বাঁকিয়ে নিয়ে বাইরের দিক করে এইভাবে তুললাম। তুলে 10 সেকেন্ড হোল্ড করব, তারপরে নামাবো। ঠিক আছে, এইভাবে এক পা করলাম। আবার দ্বিতীয় পাটাকেও আমি এইভাবে তুলবো, তুলে 10 সেকেন্ড হোল্ড করব, আবার নিচে নামাবো। এইভাবে দু পায়েতেই আমি 10 বার করে নিলাম। ঠিক আছে, হয়ে গেল। এইবারে কি করব, প্রথমবারেরটা করলাম এইভাবে, তাহলে দ্বিতীয়বারেরটা করব এইভাবে, মানে এই ভেতরের দিকে থাকবে পায়ের পাতাটা, ভেতরের দিকে রেখে এই, কেমন এইভাবে দেখুন, এই পা দেখাচ্ছি, এইভাবে রেখে ভেতরের দিকে এবারে এইভাবে 10 সেকেন্ড হোল্ড করব, তারপরে নিচে নামাবো। আপনি যদি হাতে বাইরের দিকে সাপোর্ট, মানে হাত দিয়ে সাপোর্ট রাখতে চান রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে, ঠিক আছে, এইভাবে আপনি এক্সারসাইজ গুলো করুন। এই এক্সারসাইজ করলে কি হবে, আপনার পায়ের ভেতরে যে একটা কটকট শব্দ হওয়া বা আপনার যে জেল কমে যাওয়া হাঁটুতে, সেই প্রবলেম গুলো আপনার সলভ হবে। এবং আর কি হবে, আপনার যে হাঁটুর ভেতরে যে স্ট্রেংথের যে কমি ছিল, সেইগুলো কিন্তু খুব ভালোভাবে আসবে। আর আপনি যদি সকালে এবং সন্ধ্যে দুবেলা একদম ওষুধের কথা মনে রেখে, যেমন আমরা ওষুধ খাই সেইভাবে যদি আপনি এই এক্সারসাইজ গুলো করতে পারেন, তাহলে দুর্দান্ত উপকার আপনারা পাবেন।
আর সেকেন্ড এক্সারসাইজ করার জন্য আমি একটা এরকম রোলারের সাহায্য নিলাম। আপনাদের কাছে যদি রোলার না থাকে তো কোনো প্রবলেম নেই, আপনারা যে কোনো বিছানার চাদর, মানে একটু মোটা টাইপের বিছানার চাদর যেগুলো হয়, বেশ রোল করলে অনেকটা বড় হবে, মোটা হবে, সেরকম একটু বিছানার চাদর নিয়ে নিলেই হবে। তো এটা করার জন্য আমি একটা চেয়ারে বসবো, সোজা করে বসে এইবারে পায়ের পাতা দুটো একদম মেঝের সাথে থাকবে, আর এই রোলারটাকে আমি থাইয়ের সাথে এইভাবে আটকে দিলাম। ওকে, এইবারে পায়ের পাতা দেখুন আমি এরকম বাইরের দিকে করে দিলাম। ঠিক আছে, হাত আপনি যেভাবে খুশি রাখতে পারেন, এখানে রাখতে পারেন কি সাইডে আপনার সাপোর্ট দেওয়ার জন্য রাখতে পারেন, যা খুশি। পায়ের পাতা দুটো দুদিকে আমি ছড়িয়ে দেব, এইটুকুই আপনাকে খেয়াল রাখতে হবে। এইবারে থাই দিয়ে আমি এই রোলারটাকে চাপছি এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, হালকা করে দিলাম। আবার চাপবো 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। দুর্দান্ত উপকার হয়, এই ইনার মাসেলের জন্য ভীষণ ভালো। কেন কি আমাদের হাঁটুতে প্রবলেমের বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের এই পোর্শনেই কিন্তু বেশি প্রবলেম হচ্ছে। আমাদের ইনার থাইয়ের যে মাসেল আছে, যেটা কিনা হাঁটুর সঙ্গে অ্যাটাচ, সেই মাসেলকে স্ট্রং করাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাতে আমাদের থাই হাঁটু মাসেল অনেক মজবুত হবে, আর আমাদের সোয়েলিং হবে না, এই টাইপের সুবিধাগুলো। আর যাদের বো লেগ আছে, মানে হাঁটুটা মানে এরকম ধনুকের মতন এরকম বেঁকে যায় হাঁটার সময়, এই যে এরকম একটা পশ্চারে হাঁটে, ঠিক আছে, সে বেশিরভাগ রাস্তাঘাটে অনেককে দেখবেন এরকম হাঁটতে, তাদের কিনা এরকম একটা সমস্যা দেখা যায়, যাদের জন্য এই এক্সারসাইজটা ভীষণ ভালো। যাদের জন্য কেন, এটা প্রত্যেকের জন্য ভালো। নেক্সট এক্সারসাইজটি দেখাবো, সেটি হচ্ছে আমাদের হাঁটুর গ্যাপ যাতে যাদের কমে যায় তাদের গ্যাপ বাড়ানোর জন্য। আর এটি খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ এর জন্য, যাদের গ্যাপ কমে গেছে না, তাদের কষ্টের সীমা নেই, প্রচুর প্রচুর কষ্ট তাদের। এই গ্যাপকে আমরা কিভাবে বাড়াতে পারি দেখুন, পায়ে যদি আমরা শুধুমাত্র এই এক্সারসাইজ করি, তাতে কি হচ্ছে আমাদের এই কোয়াড্রিসেপস মাসেলের স্ট্রেংথ বাড়ছে, এটা ঠিক কথা। কিন্তু আমরা গ্যাপটাকে যদি একটু মেনটেন করতে চাই, একটু বাড়াতে চাই, তাহলে আমরা কিভাবে করব? প্রথমত, যারা ওয়েট একেবারেই নিতে পারবেন না, তারা তো হাঁটুর নিচে, এই থাইয়ের নিচে এরকম একটা রোলার দিয়ে আপনি এইভাবে এক্সারসাইজটি করবেন। রোলার না হলেও বলে দিলাম, বিছানার চাদর দিয়ে এক্সারসাইজটি করবেন, তাতে পায়ের যে নিজস্ব ওয়েট আছে, সেই ওয়েটে যতটুকু আপনার গ্যাপটা একটু মেনটেন হয়। কিন্তু সব থেকে ভালো হয় যদি পায়ে আপনি একটা ওয়েট ঝুলিয়ে নেন। ওয়েট কিনতে পাওয়া যায়, জানেন তো, খুব সুন্দর ওয়েট কিনতে পাওয়া যায় আজকাল, কিন্তু সেই ওয়েটটা আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি একটা ওয়েট এরকম পায়ে ঝুলিয়ে নিলাম। কেমন? আপনি চাইলে দুটো পায়ে এইভাবে একটা ওয়েট ঝুলিয়ে নিতে পারেন। এই ওয়েটও যদি আপনাদের কাছে না থাকে, তাহলে একটা জলের বোতল, ম্যাক্সিমাম 1 কেজি ওয়েট আপনারা ঝোলাবেন, তো একটা জলের বোতল দিয়ে আপনারা এইভাবে আপনারা ব্যায়ামটি করতে পারেন। কেমন? এইভাবে পাটা ঝুলে থাকে, জানি পাটা জানি মাটিতে না লেগে যায়, এইভাবে আপনারা ওয়েট ঝুলিয়ে এক্সারসাইজটি করতে পারেন। নেক্সট এক্সারসাইজটি করব, তার জন্য আমি বেডের উপরে এভাবে বসলাম, আর আমি একটা বিছানা চাদর রোল করে নিতে পারি, বা এইখানে আমি একটা বালিশকে আমি এইভাবে রাখলাম, কুশনটাকে আমি এইভাবে রাখলাম মিডিলে। এইবারে কি করব, পায়ের পাতাকে আমি উপরের দিকে এইভাবে টানছি। ওকে, ফার্স্ট স্টেপ, এখানে 3টে স্টেপে এক্সারসাইজটি হবে। প্রথম, পায়ের পাতাকে আমি উপরের দিকে এভাবে টানলাম। দ্বিতীয়, আমি হাঁটুটাকে নিচের দিকে প্রেস করব। আর তৃতীয়, তারপরে গিয়ে আমি দুটো পা দিয়ে, থাই দিয়ে আমি এই বালিশটাকে চাপছি। তাহলে প্রথমে কি করছি, পায়ের পাতাকে আমি উপর দিকে টানছি, দ্বিতীয় আমি হাঁটুটাকে নিচের দিকে প্রেস করছি, আর তৃতীয় দুটো পা দিয়ে আমি থাই দিয়ে আমি বালিশটাকে চাপছি। এই চেপে রেখে আমি 10 সেকেন্ড হোল্ড করব। 10 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে
আমি রিলিজ করব। এইভাবে ব্যায়ামটি 10 বার করব। আপনি করেই দেখুন এই এক্সারসাইজ গুলো। আপনি যদি উপকার না পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনি লাগাতার 2-3 মাস করুন, দেখুন আপনার পায়ের ইমপ্রুভ হবেই হবে। আমরা এখন যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে হিপ জয়েন্টের এক্সারসাইজ। আমরা অনেক সময় ভাবি যে হাঁটুর ব্যথা তো হাঁটুর এক্সারসাইজ করব, হিপ জয়েন্টের কেন করব? কিন্তু হিপ জয়েন্টের সাথে হাঁটুর ব্যথার কিন্তু একটা ডিরেক্ট রিলেশন আছে। সেটা কিরকম? হিপ জয়েন্ট যদি আপনার ফ্লেক্সিবিলিটি কম থাকে, হিপ জয়েন্টের স্ট্রেংথ যদি কম থাকে, এখানকার মাসেলের যদি স্ট্রেংথ কম থাকে, সেই মাসেলটাই তো আবার হাঁটুর দিকে যাচ্ছে না। সুতরাং হিপ জয়েন্ট যদি ঠিক মতন ফ্লেক্সিবিলিটি না থাকে তাহলে কিন্তু আপনার হাঁটুর ব্যথা কমার সম্ভাবনা নেই। সুতরাং আমাদের হিপ জয়েন্টকে ফ্লেক্সিবল রাখতে হবে। তাহলে সেটি করব কিভাবে? কি করব? দুটো পা এইভাবে ভাঁজ করব। ভাঁজ করে একটা পা তুলবো আর একটা পায়ের উপরে তুলে এইবারে দুটো পাকে এইভাবে আমি তুলে দিলাম। দেখতে পেয়েছেন? তুলে দিলাম। এইবারে এই দুটো হাতের সাহায্য নিয়ে এই দুটো হাত দিয়ে দেব পায়ে, একটা হাঁটু ধরবো, একটা পায়ের পাতা ধরবো। ঠিক আছে? এইবারে পাটাকে ঠেলে দেবো বাইরের দিকে, আবার এই ভেতরের দিকে, আবার বাইরের দিকে, আবার ভেতরের দিকে, আবার বাইরের দিকে, আবার ভেতরের দিকে। ঠিক আছে? এইভাবে 10 বার করার পরে আবার অন্য পা তুলে দেবো এই পায়ের উপরে, এইভাবে রাখলাম। এবারে দুটো হাতে সাহায্য নিলাম, এই হাতে ধরবো এই পায়ের পাতা আর বা হাতে ধরবো হাঁটু ধরে, এইবারে দুটো পা তো এইভাবে রাখলাম, রেখে এইবারে হাঁটুটা বাইরের দিকে, আবার ভেতরের দিকে, আবার বাইরের দিকে, আবার ভেতরের দিকে, আবার বাইরের দিকে, আবার ভেতরের দিকে। এইভাবে 10 বার করব। এতে কি হবে? আমাদের হিপ জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়বে। আমাদের এখানকার যে মাসেলটা গ্লুটিয়াস মাসেল থেকে, হ্যামস্ট্রিং মাসেল থেকে, এই যে মাসেল গুলো আছে একে অনেক বেশি ফ্লেক্সিবল করবে। এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের হাঁটু ব্যথাকে ঠিক করার জন্য। ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি এর অনেক ভূমিকা আছে। সুতরাং আপনারা এক্সারসাইজ গুলো করুন, দেখুন কি দুর্দান্ত রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে। দেখো ফ্রেন্ডস, একটা কথা বলে রাখি, শুধুমাত্র খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি এটা তো জীবন নয়। সুস্থভাবে বেঁচে থাকাটা খুব খুব ইম্পর্টেন্ট, এবং সেটাকে তোমাকে প্লিজ ফলো রাখতেই হবে। আমি বলছি তোমাকে ফলো রাখতেই হবে। তুমি যদি সুস্থ না থাকো তোমার সমাজ কিভাবে সুস্থ থাকবে? আর তুমি যদি সুস্থ না থাকো তোমার পরিবার কিভাবে সুস্থ থাকবে? তুমি যদি সুস্থ না থাকো তোমার কাছের লোক তার মন খারাপ হয়ে যাবে না? সুতরাং নিজেকে আগে ফিট রাখো। তুমি ফিট থাকলে আর 5 জনকে তুমি দেখতে পারবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা।